পারবেন না, অথচ তৃণমূলের রাজত্বে এই জিনিস হচ্ছে আমরা বলতে পারবো না। আমাদের কাজ নেই, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া নেই, এই কথাটা বলতে পারবো না। 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজ করতে হবে, আমরা পারবো না, এটা বলতে পারবো না। আপনাদেরকে বলে রাখি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বাজারে যারা আছেন, শিক্ষিত অনেক ছেলেমেয়েরা আমাদের কথা হয়তো শুনছেন। পৃথিবীর তাপমাত্রা কমছে না, দিন দিন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আর যত যাবে তত পৃথিবী গরম হতে থাকবে। পৃথিবী গরম হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসবে, আপনার দিনের বেলা যে তাপমাত্রা থাকবে রাতেও সেই তাপমাত্রা থাকবে, অর্থাৎ দিন রাত সমান হয়ে যাবে। মানুষ ঘুমোতে পারবে না, নিজের শরীর মানুষ বহন করতে পারবে না। এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য নানান রকমের পরিবেশবিদরা নানান সময় নানান কথা বলছে। গাছ লাগাও, পরিবেশ রক্ষা করো, নানান বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। আসলে তাপমাত্রা যখন বাড়ে তখন সেই তাপ, পৃথিবীর সেই তাপ, দিনের বেলা যে গরম, সেটা সবচেয়ে বেশি গ্রহণ করে যারা খেটে খায়, গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তারা সবচেয়ে বেশি এই তাপ শরীরে গ্রহণ করে। আর সরাসরি শরীরে যখন এই তাপ গৃহীত হয় তখন শরীরের শ্রম শক্তি আস্তে আস্তে কমতে থাকে। আমি 8 ঘন্টা কাজ করতে পারি, আমার এই তাপমাত্রা আমি যখন নিতে থাকবো, যত দিন যাবে তত আমার শ্রম ক্ষমতা কমতে থাকবে। এটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে আমাদের 8 ঘন্টা কাজ করার দাবি নিয়ে আমরা ইতিহাস রচনা করেছি। কদিন আগে মে দিবস পালন করেছেন আপনারা। মে দিবসের কি ইতিহাস? 8 ঘন্টার বেশি আমরা কাজ করব না, 8 ঘন্টা কাজ করব, বাকি সময় আমাদের অন্য অন্য কাজে আমরা ব্যবহার করবো, রিক্রিয়েশন থেকে, বাড়ির কাজ থেকে শুরু করে। এভাবেই আমরা 3 8টা 24 ঘন্টাকে ভাগ করেছিলাম। কিন্তু আজকের পৃথিবী বলছে তুমি আর 8 ঘন্টা কাজ করতে পারবে না, তোমাকে 8 ঘন্টা থেকে কমাতে হবে, অর্থাৎ তোমার সেই ক্ষমতা নেই। তাহলে 8 ঘন্টা কাজ করার যখন ক্ষমতা আমি হারাচ্ছি, 8 ঘন্টা কাজ করার ক্ষমতা যখন আমার চলে যাচ্ছে, তখন দেশের সরকার দিল্লিতে বসে আইন তৈরি করছে, ওটা 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজ করতে হবে। মেনে নেবেন আপনারা? সম্ভব? এটা মেনে নেওয়া যায়? আমরা তারই প্রতিবাদ করছি। তার জন্য চড় খেতে হবে, তার জন্য মার খেতে হবে, তার জন্য অপমান অপদস্থ হতে হবে। তার পক্ষে থাকবেন আপনারা? আমরা বিবেচনা করতে বলছি আজকের আপনাদের। আমি বেশিক্ষণ আপনাদের সামনে সময় নেব না, শুধু অনুরোধ করে যাচ্ছি, আপনাদের ভাববার সময় এসেছে, বিচার বিশ্লেষণ করার সময় এসেছে। আপনারা তৃণমূলকে এই রাজ্যে দেখেছেন, আপনারা বিজেপিকে গোটা দেশে দেখছেন। বিজেপি কিভাবে দেশটাকে ভাগ করতে চাইছে, বিজেপি কিভাবে হিন্দু মুসলমান করতে চাইছে। আসলে হিন্দু মুসলমান করে দেশটাকে ভাগ করতে পারবে না, এটা ওরা খুব ভালো করে জানে। কারণ ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের সংস্কৃতি, তার সঙ্গে ওরা পেরে উঠবে না। কিন্তু ওরা জানে যে গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় বেশি অংশের মানুষ কারা? শ্রমজীবী অংশের মানুষ। এই শ্রমজীবী অংশের মানুষকে ভাগ করতে না পারলে তারা ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না। আর এই শ্রমজীবী অংশের মানুষকে ভাগ করার জন্য আজকে আনা হচ্ছে ধর্ম, আজকে আনা হচ্ছে হিন্দু মুসলমান। ধর্মের জায়গায় থাক, আমরা ধর্মকে কখনো আঘাত করতে চাই না। কেউ বলতে পারেন 34টা বছর বামপন্থীরা ছিল, একজনও বলতে পারেন এখানে যারা আমাদের বক্তৃতা শুনছেন যে না, তোমার বামফ্রন্টের লোকজন আমাকে ধর্ম করতে বাধা দিয়েছে, আপনার বামফ্রন্টের লোকজন আমাকে পুজো করতে নিষেধ করেছে, একজনও বলতে পারবেন না। তাহলে বামপন্থীরা ধর্ম বিশ্বাস করে কি করে না সেটা পরের কথা, কিন্তু পেটের জন্য লড়ে যায়, ভাতের জন্য লড়ে যায়, শিক্ষার জন্য লড়ে যায়, দেশ রক্ষার জন্য লড়ে যায়। এই বিষয়ে আপনাকে মানতে হবে, এই বিষয়ে আপনাকে এক হতে হবে। কিন্তু আজকের কি হচ্ছে? আজকের স্বাধীন দেশে অতি আধুনিক যুগে বাস করছি, আজকে ঠিকমতো ধর্ম করতে পারছেন? আপনার ধর্মের উপরে কেউ আঘাত করছে না তো? যদি কেউ আঘাত করে বিবেচনা করার জন্য ভাববেন আপনি। আজকে দেখুন, আজকে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে প্রসাদ চলে যাচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ চলে যাচ্ছে, নাকি একটা মন্দির করেছে তার প্রসাদ চলে যাচ্ছে। বিষয়টা কি? যেখানে আমরা রেশন পাই না, যেখানে আমরা চাল পাই না, যেখানে রেশন তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এই রাজ্যে রেশন ব্যবস্থা উঠে যাবে। আগামী দিন গরিব মানুষ রেশন থেকে বঞ্চিত হবে, তাদেরকে ক্যাশ দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঘুরপথে তুমি প্রসাদ বিতরণ করছো, মানে কি? প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ওই যে গরিব লোকগুলো রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে, এই লোকগুলোকে হিন্দু মুসলমান করে দাও, ভাগ করে দাও। কি সংস্কৃতি আমাদের রাজ্যে? হিন্দু মুসলমান সকলে মিলে জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, খাস ভেস্টেড বেনামি জমি বিলি করেছেন, আপনার গরিবদেরকে দিয়েছেন। আর সেই গরিবরা যে জমিতে ফসল হতো না, সেই জমিতে গরিবদের লাঙলের মধ্য দিয়ে 1 ফসলা 2 ফসলা করতে করতে আমাদের যে রাজ্যটা শ্মশানে পরিণত হয়েছিল, সেই রাজ্যটাকে আপনারা খাদ্যে 1 নম্বর জায়গায় নিয়ে গেছেন। এ দান, এ অবদান তো আপনাদের। হিন্দু মুসলমান সবাই
কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করেছেন, সেইটাকে তারা ভেঙে দিতে চায়, সেইটাকে তারা ভাঙতে চায়। তৃণমূল বিজেপি একই সুরে চলছে। আমি যদি বলি তৃণমূল বিজেপি এক, কেউ বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করতে বলছি না, আমি কতগুলো ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন 2021 সালে ভোটে নির্বাচনে প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হেরে গেলেন। কি হেরে গেলেন? তো মুখ্যমন্ত্রী জিততে পারেননি তো, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি শপথ নিয়েছিলেন। শপথ নেওয়ার পর 6 মাসের মধ্যে আবার নির্বাচিত হতে হবে। কিন্তু ওই সময়টা কী ছিল আমাদের দেশে? গোটা দেশে কোভিড পিরিয়ড ছিল। সেই কোভিড পিরিয়ডে কোনো জায়গাতে ভোট করার মতন পরিস্থিতি ছিল না। কিন্তু এই রাজ্য থেকে যারা দায়িত্বে ছিলেন, মুখ্য সচিব লিখে পাঠালেন, এই রাজ্যে যদি মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়েছে সেখানে যদি ভোট না করানো যায় তাহলে সংবিধানের সংকট দেখা দেবে। কথাটা সর্বৈব মিথ্যে, কোনো জায়গাতে সংবিধানে কথা লেখা নেই। কেন বলল এ কারণেই যে না, মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তাকেই মুখ্যমন্ত্রী করতে হবে। আর তাকে যদি মুখ্যমন্ত্রী করতে হয়, সব বাধা, সব আইন বাদ দিয়ে, সব কোভিড বাদ দিয়ে এখানে ভোট করিয়ে ওকে জেতাতে হবে। ওখানেই ভোট হলো। ভারতবর্ষে তো আরও কয়েক জায়গাতে ভোট হওয়ার কথা ছিল, কোথাও তো ভোট হলো না। কেন না? কোভিড পিরিয়ড চলছিল, তাই ভোট হলো না। কিন্তু এই রাজ্যে ভোট হলো। মমতা ব্যানার্জিকে ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী করতে হবে। বোঝাপড়া আছে না নেই? বুঝে নিতে হবে। দিল্লির সঙ্গে বোঝাপড়া আছে না নেই মমতা ব্যানার্জি? বুঝে নিতে হবে। কৃষক বিরোধী বিল পাস হচ্ছে পার্লামেন্টে, কজন এমপি এখান থেকে বিরোধিতা করেছিল? জিজ্ঞেস করবেন এখান থেকে যারা জিতিয়েছে, তুমি কোথায় ছিলে? সারা দেশের কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, যে কৃষকদেরকে বাদ দিয়ে আমাদের দেশটা চলতে পারে না। সেই কৃষকদের বিরুদ্ধে যখন আইন আনা হচ্ছে, তখন তোমরা কেন পার্লামেন্টের বাইরে? আসলে পার্লামেন্টের বাইরে ওরা কেন জানেন? ওরা পার্লামেন্টের বাইরে বেরিয়ে নকল পার্লামেন্ট সাজিয়ে আপনাদের সামনে একটা নতুন নাটক উপস্থিত করছে আর বলছে আমরা এ বিল মানি না। আসলে ওরা ও বিলটাই মানার জন্যে ওখানে বিরোধী শূন্য করে দিয়ে বললো তোমরা তোমাদের মতন বিল পাস করে নাও, বাইরে আমরা নাটক তৈরি করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এই চাতুরি পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে না? এই অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের নেই। বিদ্যুৎ বিল কার স্বার্থ রক্ষা করছে? বিদ্যুৎ বিলের জন্য আপনারা রয়েছে স্মার্ট মিটার। আসলে স্মার্ট মিটার বলে কিছু নেই, বিদ্যুৎ আইনটা তৈরি করে এটাকে আনা হচ্ছে, ধীরে ধীরে আপনাদের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তাই স্মার্ট মিটারের বিরুদ্ধে লড়াইটা জমে উঠেছে। এই বিদ্যুৎ বিল পাস হচ্ছে, কোথায় তুমি? কেন বলতে পারো না? কেন বিরোধিতা করতে পারো না? শিক্ষার বিল আনা হচ্ছে, কেন বিরোধিতা করতে পারো না? আজকের যে শিক্ষার শিকার হয়ে যাচ্ছে গরিব শ্রমজীবী অংশের মানুষরা, এইরকম একটা প্রেক্ষিত তৈরি হয়েছে পার্লামেন্টে। এই ঘটনাগুলো যদি আপনি আপনার চোখের সামনে আনেন তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদীর যোগ সাজশ আছে না নেই। এটা যদি বুঝতে পারেন, আগামী দিন পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা আরো লম্বা হবে, লাল ঝান্ডার মিছিলটা লম্বা হবে। লাল ঝান্ডার মিছিলটাকে লম্বা করলে আপনার ছেলের ভবিষ্যৎ তৈরি হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে কৃষক জমি হারাবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আপনার ঘরের বধূদেরকে নিয়ে কেউ আর টানা হেঁচড়া করতে পারবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে গরিব মানুষ, কৃষকের মুখে আবার হাসি ফুটবে। সেই প্রত্যাশায় রইলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। কমরেড নিরাপদ সর্দারকে আমরা লাল সালাম। এই পুলিশের সঙ্গে আমরা লড়াই করতে পারবো। লাল ঝান্ডা যত থাকবে লড়াইটা তত তীব্র থেকে তীব্রতর হবে। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কথা আমরা বলবো, তাদের দাবি দেওয়া আমরা তুলে ধরতে পারবো। আজকে আমি বামফ্রন্টের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ সমাবেশে যারা যারা এসেছিলেন তাদেরকে প্রত্যেকে লাল সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সভা শেষ করার আগে আর একটা কথা জানাচ্ছি যে আজকের আমাদের এই থানায় যে ডেপুটেশন এবং বিক্ষোভ এখানেই শেষ নয়। আগামী 24শে জুলাই আমাদের বুনিয়াদপুরে যে এসডিপিও, তার কাছে আমরা এই একই দাবিতে, অর্থাৎ বংশীহারি থানার যে আইসি অসীম গোপ, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার অপসারণের দাবিতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবং সেই আন্দোলনে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন এবং আপনারাও সেই লড়াইয়ে সামিল হবেন। এবং ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য নেতা কমরেড তুষার ঘোষ, তিনি উপস্থিত থাকবেন। এই লড়াই আন্দোলনে আপনারা আবার সামিল হবেন, যাতে পুলিশ
পুলিশের সঙ্গে আমরা চোখে চোখ রেখে পুলিশের যে দলদাস তৃণমূলের, সেই দলদাস পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন করতে পারি এবং সার্বিকভাবে এই তৃণমূল এবং বিজেপি দুই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র লড়াই আন্দোলন গড়ে তুলতে পারি। এই বলে সবাইকে আরেকবার লাল সালাম, ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমাদের আজকের সভা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।